জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। সেনাবাহিনীর গোপন পরিকল্পনায় দেশে ফিরতে পারে হাসিনা। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আরও থাকছে চাপ দিয়ে তহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করানো হয়েছে বলে মন্তব্য ভিপি নূরের। এবারে থাকছে হাসনাতকে ফকিন্নির বাচ্চা বললেন রুমিন ফারহানা। এদিকে ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। সব শেষে জানিয়ে দিব ইরানের সঙ্গে বসছে ইউরোপের 3 শক্তি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সেনাবাহিনীর গোপন পরিকল্পনায় দেশে ফিরতে পারে হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করা হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী নেপথ্যে গোপন পরিকল্পনা সাজাচ্ছে বলে রাজনৈতিক ও কূটনৈতিক সূত্রের দাবি। সূত্র আরও জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেনাপ্রধান ও তার ঘনিষ্ঠ মহল একাধিক বৈঠক করেছেন, যেখানে হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে ফেরানোর পর গোপালগঞ্জে শক্ত ঘাঁটি তৈরি করা এবং ধীরে ধীরে জাতীয় পর্যায়ে দলকে পুনর্গঠনের কৌশলে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে দেশে প্রবেশ থেকে শুরু করে অবস্থান পর্যন্ত প্রতিটি ধাপ নির্দিষ্ট করে পরিকল্পনা সাজানো হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে হাসিনার দেশে ফেরা কেবল ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, এবং বাংলাদেশের ক্ষমতার সমীকরণ বড় ধরনের পরিবর্তনের বার্তা। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে ইতিমধ্যে গোপনে কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। এক জ্যেষ্ঠ নেতা মন্তব্য করেন, নেত্রী দেশে ফিরলে সংগঠন নতুন উদ্দীপনা পাবে, রাজপথে কর্মীরা আরও শক্তভাবে নামতে পারবে। অন্যদিকে বিরোধী শিবির এই ঘটনাকে শঙ্কার চোখে দেখছে। বিএনপির এক নেতা বলেন, সেনাবাহিনীর ছত্রছায়ায় হাসিনার ফেরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে। এটি দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে তুলবে। ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, এই প্রত্যাবর্তন অতীতের দমন নীতিকে ফিরিয়ে আনতে পারে। চাপ দিয়ে তহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করানো হয়েছে বলে দাবি ভিপি নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি যোগ সাজসে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর অভিযোগ করেছেন, কিছু ব্যক্তির যোগ সাজসে মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছে। সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। ভিপি নুরুল হক নূরের দাবি, জনকণ্ঠ দখলের ন্যায় মাই টিভি দখলে সুপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি পরস্পর যোগ সাজসে মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী ও তার ছেলে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করিয়েছে। এতদিন তারা নগদ 5 কোটি কিংবা শেয়ার লিখে নেওয়ার দেন দরবার করছে, সমঝোতায় মেলেনি। তাই ডিজিটাল ও ফিজিক্যাল মবের মাধ্যমে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে তহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেপ্তার করিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নূর আরও বলেন, এই যে তহিদ আফ্রিদি ও তার বাবাকে যাত্রাবাড়ি থানার ছাত্র হত্যা মামলায় আসামি করে 1 বছর পর গ্রেপ্তার করানো হয়েছে। মামলার বাদী কি জানে এই মামলায় কাকে কাকে আসামি করা হয়েছে? তহিদ আফ্রিদি কিংবা তার বাবা ছাত্র হত্যা করেছে, এই মামলা প্রমাণ করতে পারবে? তাহলে কেন এই নাটক? হাসনাতকে ফকিন্নির বাচ্চা বললেন রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার মধ্যে বাকযুদ্ধ তীব্র আকার ধারণ করেছে, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক হিসেবে উল্লেখ করেন। গতকাল রোববার দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এনসিপি নেতাদের ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনার পর এ কথা বলেছেন হাসনাত। এক পাল্টা জবাবে রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লার বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তাকে ফকিন্নির বাচ্চা বলে গালি দেন। সোমবার রুমিন ফারহানা ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে লিখেছেন, এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলছে।
এ সময় তিনি হাসনাত আবদুল্লাহর আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার বিভিন্ন ছবি ও প্রমাণ পোস্টে সংযুক্ত করেছেন। এই পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এর আগে রোববার রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী নির্বাচনে বিএনপি কিভাবে ভোটকেন্দ্র দখল করবে তার একটি টেস্ট ম্যাচ হয়ে গেল শুনানিতে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার মধ্য দিয়ে। তিনি আরও বলেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। বিএনপি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। সমালোচনা করে হাসনাত বললেন, আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, একটি প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়। আমরা বিএনপির এই আওয়ামী বিষয়ক সম্পাদকদের বলবো, আপনারা জনগণের পালসকে বুঝুন, 24 পরবর্তী জনগণের পালসকে বুঝুন, নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে। ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে। ভোট গণনার সময় ভোট কেন্দ্র থাকবেন সেনা সদস্যরা। মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তাদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন। জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান 7টি প্রবেশ পথে সেনা সদস্যরা অবস্থান করবেন। ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত সেনারা কেন্দ্রগুলো কর্ডন করে রাখবে, যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় সিদ্ধান্ত হয়েছে, ভোটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন বন্ধ থাকবে। এছাড়া নির্বাচনের 7 দিন আগে থেকেই হলগুলোতে কোনো বহিরাগত থাকতে পারবে না। এদিকে আজ থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। নির্বাচন কমিশন পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এবং প্রার্থীদের নির্ধারিত সময়সূচি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে। ইরানের সঙ্গে বসছে ইউরোপের 3 শক্তি। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে নতুন পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, এ বৈঠকটি উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হবে। ইউরোপীয় ইউনিয়নও এই বৈঠকে অংশ নেবে। এর আগে গত 25 জুলাই ইস্তাম্বুলে ইরান ও ইউরোপীয়দের মধ্যে আলোচনা হয়েছিল। জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের যুদ্ধের পর এটি হবে দ্বিতীয় বৈঠক। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়। এরপর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলে তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা স্থগিত করে। ইসরায়েল ইরান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের হামলার কারণে ওয়াশিংটনের সঙ্গে চলমান পরমাণু আলোচনায় স্থবির হয়ে পড়ে। ইউরোপের 3 দেশ সতর্ক করেছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত না করলে এবং আইএইএর সঙ্গে সহযোগিতা পুনরায় শুরু না করলে তারা 2015 সালের পরমাণু চুক্তির অধীনে স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করবে। এতে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হবে। তবে ইরান অভিযোগ করেছে, ইউরোপীয়রা চুক্তি লঙ্ঘন করছে এবং তাদের এ ধারা প্রয়োগের কোনো অধিকার নেই। 2015 সালে ইরান বিশ্বের 6 পরাশক্তি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান তার পরমাণু কার্যক্রম সীমিত করতে সম্মত হয়। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই চুক্তিতে ইউরোপীয় 3 দেশ জানিয়েছে, ইরান ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করলে এবং আইএইএর সঙ্গে সহযোগিতা ফিরিয়ে আনলে স্ন্যাপব্যাক কার্যকর করার সময়সীমা, যা অক্টোবরেই শেষ হবে।